সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সংখ্যার গল্প শীর্ষক অভিজ্ঞতা নিয়ে। সংখ্যার গল্প। আমরা যদি গল্পের মাধ্যমে সংখ্যা শিখি তাহলে কেমন হয় বলো তো? মনে হয় ব্যাপারটা মন্দ হয় না। বাস্তব জীবনে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের সংখ্যা দেখতে পাই। চলো এখানে নিচের ছবিতে কি দেখানো হয়েছে একটু দেখে নিই। এখানে দেখো, প্রথমেই দেওয়া আছে ঘড়ির ছবি। তোমরা ভাবো তো, তোমরা সকালে ঘুম থেকে উঠে প্রথমে কি দেখো? অবশ্যই ঘড়ি দেখো, তাই না? ঘড়িতে কয়টা বেজেছে? সেখানে কিন্তু সংখ্যা জড়িত আছে। এরপর মোবাইল ফোন, সকালের নাস্তার টেবিল, আমাদের ভোটার আইডি কার্ড, কত তারিখ আজ, সবকিছুতেই রয়েছে সংখ্যার গল্প। তোমরা একটু নিজেরা ভেবে আমাকে জানাবে, তোমরা সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কত ধরনের সংখ্যা দেখতে পাও। এরপর সেগুলোর একটি তালিকা তৈরি করে আমাকে জানাবে। এই যে নানা রকম সংখ্যা, এগুলো আমরা কিভাবে জানলাম একটু ভেবে দেখো তো। আজ থেকে হাজার হাজার বছর আগে কিভাবে সংখ্যা লেখা হতো বা গণনা করা হতো, এ বিষয়ে তোমাদের মনে নিশ্চয়ই কৌতূহল জাগে। এ প্রশ্নের উত্তর পাওয়া যাবে আমাদের আজকের অভিজ্ঞতা সংখ্যার গল্পে। চলো তাহলে সংখ্যাগুলো কিভাবে এলো আমরা সেই মজার কাহিনী শুনি। কয়েক হাজার বছর আগে আমরা ফিরে যাই, যখন মানুষ খাদ্যের জন্য কেবল শিকার বা বনের ফলমূলের উপর নির্ভর করত। তখন তারা সকালে ঘুম থেকে জেগে উঠত কেবল পাখির ডাকে। তারপর হয়তো নদীর জলে মুখ ধুয়ে খাদ্যের সন্ধানে বের হতো। আমাদের দৈনন্দিন জীবনে সাথে কয়েক হাজার বছর আগের মানুষের দৈনন্দিন জীবনের সংখ্যার গণনা ও ব্যবহারের কি পার্থক্য আছে? তোমরা একটু ভেবে দেখে আমাকে জানাবে। চলো তাহলে প্রাচীনকালে মানুষ কিভাবে দাগ কেটে, দাগ, দড়ির গিঁট দিয়ে বা পাথর ব্যবহার করে বিভিন্ন উপায়ে সংখ্যা গণনা করত তার কিছু নমুনা দেখে নিই। প্রথমেই আসছে ট্যালির মাধ্যমে গণনা। এটি প্রাচীনকালে খুবই বহুল ব্যবহৃত একটি পদ্ধতি ছিল। তারা পাথরের গায়ে এরকম চিহ্ন এঁকে রাখতো, যেন আমরা সহজেই সংখ্যাগুলো মনে রাখতে পারি। এই যে দেখো, একটা দাগ মানে এক, দুইটা দাগ দুই, তিনটা দাগ তিন, চারটা দাগ চার। কিন্তু যখন পাঁচ আসছে তখন আর চারটা দাগের পাশে একটি দাগ না দিয়ে কি করা হচ্ছে, একটি ক্রস দাগ দেওয়া হচ্ছে। যেমন করে আমরা কোনো একটি লাঠির বান্ডিল বেঁধে রাখি, ঠিক সেরকম করে। এরপর পাঁচের পর যখন ছয় আসবে তখন আবার এই একটা বান্ডিলের পাশে আর একটা দাগ। এইভাবে যখন আবার পাঁচ হবে তখন আমরা আরেকটা বান্ডেল তৈরি করব। এতে কি হবে, পাঁচ পাঁচ করে আমরা সহজেই অনেক বড় সংখ্যার হিসাব সুন্দর করে রাখতে পারবো। ভাবো তো, যদি আমরা পাঁচ পাঁচ করে একটি বান্ডিল না করে এরকম এক 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 করে 10 পর্যন্ত দাগ দিতাম। আচ্ছা, তোমাদেরকে আমি একটু দিয়ে দেখাই। মনে করো এই এক, তারপর এই দুই, এই তিন, এই চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। এখানে 10টি দাগ আছে মানে 10। আবার যদি এরকম করে ব্যবহার করার চেষ্টা করি, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়,
10। কোনটা আমার গণনা করতে সহজ হচ্ছে? নিশ্চয়ই দ্বিতীয়টা, তাই না? আচ্ছা, এরপর তোমাদের জন্য আছে একটি একক কাজ। এখানে আমাদের আমরা যে সংখ্যা গণনা পদ্ধতি ব্যবহার করি, দশমিক গণনা পদ্ধতি, সেই অনুসারে এই টালিগুলো দ্বারা কত সংখ্যা বসানো হয়েছে তোমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে। এবং 27কে আমরা এই সংখ্যা গণনার ট্যালির মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারি সেটা দেখাতে হবে। এরপর আসছে রোমান সংখ্যায় গণনা। তোমরা কি বলতে পারবে এখানে ঘড়িতে কয়টা বেজেছে? এখানে একটি ঘড়ি, ঘড়িতে সংখ্যাগুলো দেওয়া আছে রোমান সংখ্যায়। ঘড়িটির ঘন্টা, মিনিট ও সেকেন্ডের কাঁটা তিনটি যে প্রতীকগুলোর পাশে অবস্থান করছে সেগুলো এক ধরনের সংখ্যা। এই সংখ্যাগুলোকে বলা হয় রোমান সংখ্যা। এগুলো প্রাচীন রোমে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি। এই পদ্ধতি প্রাচীন রোমানদের গণনা ও অন্যান্য দৈনন্দিন লেনদেন সম্পাদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। তোমরা জেনে অবাক হবে এই পদ্ধতি মধ্যযুগ পর্যন্ত সারা ইউরোপ জুড়ে সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হতো। রোমান সংখ্যায় গণনার জন্য নিচের 7টি অক্ষর চিহ্নরূপে ব্যবহার করা হয়, যাদের প্রত্যেকটির একটি নির্দিষ্ট পূর্ণমান রয়েছে। চলো জেনে নেওয়া যাক। এখানে I দ্বারা 1, V দ্বারা 5, X দ্বারা 10, L দ্বারা 50, C দ্বারা 100, D দ্বারা 500 এবং M দ্বারা 1000 প্রকাশ করা হয়। মজার ব্যাপার হলো রোমান সাম্রাজ্যের পতনের পরেও রোমান সংখ্যাসমূহের ব্যবহার অব্যাহত থাকে। 1400 শতাব্দীর পর থেকে রোমান সংখ্যার পরিবর্তে আরো বেশি সুবিধাজনক আরবি সংখ্যার ব্যবহার শুরু হয়। তবে কিছু ছোটখাটো ক্ষেত্রে রোমান সংখ্যাসমূহ ব্যবহার এখনো চলছে। রোমান সংখ্যা ব্যবস্থায় শূন্য এর কোনো প্রতীক ছিল না, যা রোমান সংখ্যা ব্যবস্থার একটি অন্যতম অসুবিধা। আরেকটি অসুবিধা হলো রোমান সংখ্যাগুলো কখনো যোগ আবার কখনো বিয়োগ করে বের করতে হয়, যা গণনা পদ্ধতিকে কিছুটা জটিল করে তোলে। তাহলে এই রোমান সংখ্যা কিভাবে আসলো, কখন ব্যবহার হয়েছে, রোমান সংখ্যা গণনার সুবিধা অসুবিধা, এই বিষয়গুলো কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে। এবার আসি রোমান সংখ্যা লেখার নিয়ম। তোমাদের শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা, নিজ পরিবারের লোক সংখ্যা, বিদ্যালয়ের বাগানে কয়টি ফল গাছ আছে, এই সবগুলোর উত্তরই কোনো না কোনো সংখ্যার মাধ্যমে দিতে হবে, তাই না? সংখ্যাগুলো হতে পারে 50, 7, 32 বা অন্য যে কোনো সংখ্যা। তবে সংখ্যাগুলো যাই হোক না কেন, এগুলো লেখার জন্য একটি নিয়ম বা নীতি আছে। তেমনি রোমান সংখ্যা লেখার মৌলিক নীতিগুলো হলো: 1. রোমান সংখ্যাসমূহ সর্বদা বাম থেকে ডানে পড়া হয়। 2. যৌগিক রোমান সংখ্যা লেখার সময় রোমান সংখ্যা I, X, C এবং M 3 বার পর্যন্ত পুনরাবৃত্তি করা যেতে পারে। 3 নম্বরে আছে L, V, D পুনরাবৃত্তি করা যাবে না। 4 নম্বরে আছে একটি ছোট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকের বামে স্থাপন করা হলে এটি বড় মানের প্রতীক থেকে বিয়োগ করা হয়। যেমন এক্সেল হবে 50 - 10 সমান 40। একটি ছোট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকের ডানে স্থাপন করা হলে এটি বড় মানের প্রতীকের সাথে যোগ করা হয়। যেমন LX হবে 50 + 10 সমান 60। শুধুমাত্র I, X, C প্রতীকগুলো বিয়োগ ও যোগমূলক সংখ্যা হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে দেখতে পেলাম রোমান সংখ্যা লেখার মোট 6টি
নিয়ম রয়েছে, যে নিয়মগুলো তোমাদেরকে খুব সুন্দরভাবে আত্মস্থ করতে হবে, তাহলেই তোমরা রোমান সংখ্যাগুলো যত বড় সংখ্যায় দেওয়া হোক না কেন সুন্দর করে লিখতে পারবে। এখানে একটি একক কাজ রয়েছে। রোমান সংখ্যা লেখার পদ্ধতি অনুসারে নিচের ছকটি পূরণ করো। দেওয়া আছে ৯। চলো আমরা একটু উপরের ছকে ঘুরে আসি। এখানে ১০ দ্বারা এক্স প্রতীক দ্বারা বোঝাচ্ছে ১০। আমাদেরকে ৯ লিখতে হবে। আমরা জেনেছি যদি একটি বড় প্রতীকের বাম দিকে একটি ছোট প্রতীক লেখা হয়, তাহলে বড় প্রতীকটি থেকে ছোট প্রতীকের বিয়োগ বোঝাবে। বাম দিকে মানে বিয়োগ। তাহলে ৯ কে আমরা লিখতে পারি আমরা জানি ১ মানে রোমান সংখ্যায় আই দ্বারা ১ বোঝানো হয় এবং রোমান সংখ্যা এক্স দ্বারা ১০ বোঝানো হয়। তাহলে আমরা যদি এক্স এর বাম পাশে আই লিখি, তাহলে কি আমরা রোমান সংখ্যা ৯ হবে? এখানে এক্স এর বাম পাশে আই দ্বারা কি বোঝাচ্ছে চলো একটু দেখে নেওয়া যাক। বোঝাচ্ছে এক্স মানে হচ্ছে ১০ বিয়োগ ৯ সমান, সরি, ১০ বিয়োগ ১। এখানে আই দ্বারা ১ বোঝায় এবং এক্স দ্বারা ১০ বোঝায়। তাহলে ১০ বিয়োগ ১ সমান ৯। দেখো তো ঠিক আছে কিনা। এরপরে চলো আর একটা দেখা যাক। এখানে আছে ১৭। চলো আমরা একটু উপরের ছকে দেখে আসি কত দ্বারা ২০ বোঝাচ্ছে। এখানে এক্স দ্বারা ১০ বোঝাচ্ছে। তাহলে আমরা যদি দুইটা এক্স নিই, তাহলে কি বোঝাবে? ২০, তাই না? এবং দুইটা এক্স এর বাম দিকে আমরা যদি ৩টা আই লিখি, তাহলে বোঝাবে ২০ থেকে ৩ বিয়োগ। দেখো, আমরা যদি এখানে দুইটা এক্স লিখি, তাহলে বোঝাচ্ছি ২০, কারণ একটা এক্স সমান একটা ১০, তাহলে দুইটা এক্স সমান ২০। এবং এখান থেকে আমাদের ১৭ বানাতে গেলে কত বিয়োগ করতে হবে? ৩। তাহলে বাম পাশে আমি ৩টা আই লিখতে পারি। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে?
এটা দ্বারা বোঝাচ্ছে 20 মাইনাস, যেহেতু 3টা আয় আছে তাহলে এক এক করে 3 সমান কত? 17। এভাবে তোমরা বাকিগুলো নিজে চেষ্টা করবে। আমি পরবর্তীতে আবার এই ছকটি নিয়ে আলোচনা করব। তোমাদের যেটা বের করতে অসুবিধা হবে সেটা আমাকে জানাবে। এরপরে আছে একক কাজ 2, ঘড়িতে সময় দেখি। আমরা রোমান সংখ্যা বের করতে পারলে সহজে ঘড়িতে সময় দেখি এই কাজটি সম্পন্ন করতে পারবো। আগে আমাদেরকে এটা বের করতে গেলে রোমান সংখ্যা চিনতে হবে। তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমি পরবর্তীতে এই একক কাজ এবং দলীয় কাজগুলো নিয়ে আলাদা করে আলোচনা করব। পড়াচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির গল্প। প্রাচীনকালে 10 আঙুলের উপর ভিত্তি করে বিভিন্ন জিনিস গণনা করা হতো। এখানে দেখতে পাচ্ছ 10 আঙুলের গণনা পদ্ধতি এবং এই 10টা আঙুলকে 10টা চিহ্ন দ্বারা প্রকাশ করা হতো। সেগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই মোট 10টা চিহ্ন দিয়ে ইন্দো আরবীয় অর্থাৎ আরব এবং ভারতীয় উপমহাদেশে সংখ্যা পদ্ধতিতে গণনা তৈরি করার যে প্রক্রিয়াটি গণিতবিদগণ আবিষ্কার করেছিলেন তা দশমিক সংখ্যা পদ্ধতি হিসেবে পরিচিতি লাভ করে। এখানে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হচ্ছে কারণ এখানে মোট এই 10টি চিহ্ন ব্যবহার করা হচ্ছে। গণিতবিদগণ ভাবলেন, আমরা যদি সংখ্যাকে প্রকাশ করতে চাই তাহলে নিজের মতো করে প্রকাশ করব। দেখা যাচ্ছে এখানে নিচে কিভাবে প্রকাশ করা হয়েছে। এখানে 0 থেকে 1 পর্যন্ত একবার করে লেখা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে, এখানে তারা ভাবলেন আমার কাছে যতগুলো চিহ্ন ছিল সব একবার করে লেখা শেষ। এখন যদি একটু খেয়াল করি তাহলে দেখব রোমান পদ্ধতি কিন্তু প্রত্যেকটা সংখ্যা এক এক করে বাড়তে থাকে। অর্থাৎ 1 এর সাথে 1 যোগ করলে আমরা 2 পাবো, 2 এর সঙ্গে 1 যোগ করলে 3 পাবো। এভাবে 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটার সঙ্গে 1 যোগ করলে আমরা পরের সংখ্যাটি পাবো। এখানে একটু খেয়াল করি, আমরা 0 এর সঙ্গে 1 যোগ করলে 1 পাচ্ছি। আবার 1 এর সঙ্গে 1 যোগ করলে 2 পাচ্ছি, 2 এর সঙ্গে 1 যোগ করলে 3 পাচ্ছি, 3 এর সঙ্গে 1 যোগ করলে 4, 4 এর সঙ্গে 1 যোগ করলে 5, 5 এর সঙ্গে 1 যোগ করলে 6, 6 এর সঙ্গে 1 যোগ করলে 7 এবং 7 এর সঙ্গে 1 যোগ করলে 8 ও 8 এর সঙ্গে 1 যোগ করলে 9 পাচ্ছি। এভাবে একবার লেখা শেষ করার পর আমরা এই শূন্যটি আবার লিখব। এর মানে আমার এই 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো লেখা শেষ হয়েছে। এই জন্য আমি আবার এই শূন্যটা পুনরাবৃত্তি করে এখানে লিখব। লেখার পর যেহেতু আমার এই 0 থেকে 1 পর্যন্ত সংখ্যাগুলো একবার লেখা শেষ হয়েছে, এই জন্য এই 0 সংখ্যাটির বাম দিকে এই যে এখানে লেখা হয়েছে আমি একটা 1 লিখব। এই 1 এবং 0 মানে হচ্ছে সংখ্যা, এই 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আমার লেখা শেষ হয়েছে এবং একবার লেখা শেষ হয়েছে। এখানে 0 দ্বারা বোঝায় 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো লেখা শেষ হয়েছে এবং 1 দ্বারা বোঝায় একবার লেখা শেষ হয়েছে। এরপর কি বলছে পরে আসো দেখি। সংখ্যাগুলো লেখা শেষ এটা বোঝাতে 0 লিখলাম এবং 1 লিখলাম। এটা আমি তোমাদের সঙ্গে আগেই আলোচনা করেছি। প্রত্যেকটি সংখ্যার বাম পাশে 1 লিখলাম কারণ সংখ্যাগুলো একবার লেখা শেষ হয়েছে। এরপর তারা বললেন শুধু 1 এবং 10 এর 0 এর বাম পাশের 1 কিন্তু একই অর্থ প্রকাশ করে না। অর্থাৎ এই যে 1 এবং এইখানে যে 1 আছে এই দুইটার অর্থ কিন্তু এক নয়, আলাদা।
এ বিষয়ে আমরা পরে আরো বিস্তারিত জানতে পারবো। অর্থাৎ এদের মান এক নয়, এই এক এবং এই একের মান এক নয়। কারণ 10-এ শূন্যের বাম পাশের এক বলছে আমার সবগুলো সংখ্যা একবার লিখে ফেলেছি। এই সংখ্যা দ্বারা শুধু একটা এক বোঝায়, এই এক দ্বারা শুধু এক বোঝায় এবং এই এক দ্বারা বোঝায় যে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আমি একবার লিখে ফেলেছি। এখন যদি আমি আবার একবারের পর লিখতে থাকি তাহলে কি হবে, চলো আমরা একটু দেখে নিই। এখানে প্রথম রোতে দেখানো হয়েছে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো একবার করে লেখা শেষ হয়েছে। এই যে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো একবার লেখা শেষ হয়েছে। এই জন্য আমরা এখানে 1 এবং 0 ব্যবহার করেছি। এই শূন্যের অর্থ 0 থেকে 9 পর্যন্ত লেখাগুলো শেষ করেছি এবং 1-এর অর্থ একবার শেষ করেছি। এরপর আমি এই 1 থেকে 9 পর্যন্ত একের পর আবার সংখ্যাগুলো পুনরাবৃত্তি করব। তাহলে পাচ্ছি কি 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। তার মানে আমি 0 থেকে 9 পর্যন্ত এখানে সংখ্যাগুলো দ্বিতীয়বার পুনরাবৃত্তি করেছি। এই জন্য আমি এখানে একটা শূন্য মানে এই সংখ্যাগুলো লেখা শেষ হয়েছে। এখানে 2 বোঝাচ্ছে 2 বার লেখা শেষ হয়েছে। দেখো আমরা 0 থেকে 19 পর্যন্ত যদি দেখি তাহলে আমরা দেখতে পাই এই 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো এখানে 2 বার করে আমার এসেছে। এই যে এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আবার এই 10 থেকে 19 এর মধ্যেও 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অর্থাৎ এই দুইটা রোতে রো 1 এবং 2 এ 0 থেকে 9 পর্যন্ত লেখাগুলো 2 বার এসেছে এবং 0 দ্বারা বোঝানো হয়েছে শেষ করা হয়েছে এবং এর বাম পাশে 2 দ্বারা বোঝানো হয়েছে 2 বার শেষ করা হয়েছে। এরপরে আমি আবার এই 2 এর পর এইগুলো আবার 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আরেকবার করে পুনরাবৃত্তি করলাম। তাহলে আমার কয়বার এই যে ঘরটি আছে এখানে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা কয়বার পুনরাবৃত্তি করা হয়েছে তোমরা কি কেউ বলতে পারবে? আমরা প্রথমে একটি 0 দিব। আমার লেখা এই যে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো শেষ হয়েছে। এখন কয়বার শেষ হয়েছে? 1 বার, 2 বার, 3 বার। তাহলে এখানে আমি একটা 3 দিব। দেখো তাহলে এখানে খুব সহজেই আমরা 29 এর পর 30 কি করে পেলাম সেটা সহজেই বুঝতে পারছি। আশা করি তোমরা খুব সুন্দরভাবে এই পর্যন্ত বুঝেছো। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে মেসেজ করতে পারো, আমি এই বিষয়ে আবার আলোচনা করব। এখানে একটা বিষয় খেয়াল করো, এই যে এখানে একটা 20 আছে, 20 এর মধ্যে 2 আছে এবং 12 এর মধ্যে 2 আছে, 2 এ একটা 2 আছে। এই মানগুলো কি এক? এই মানগুলো কিন্তু এক নয়। আমরা স্থানীয় মান নির্ণয় এর মধ্যে এই ব্যাপারগুলো আরো ভালোভাবে বুঝতে পারবো, শিখবো। এই 2, 12 এর 2, 22 এর 2, 20 এর 2 সবগুলোর মান কিন্তু আলাদা। সবগুলো 2 দ্বারা ভিন্ন ভিন্ন মান বোঝায়। আমরা যখন রোমান সংখ্যায় দুইটা x পাশাপাশি লিখি, রোমান সংখ্যায় x দ্বারা 10 বোঝায়, আমরা আগেই জেনেছি। তখন এই দুইটা x পাশাপাশি লিখলে আমরা এভাবে প্রকাশ করতে বুঝি, এই দুইটা x, x সমান 10 বোঝায় এবং দুইটা x পাশাপাশি থাকলে বোঝায়
দশ যোগ দশ, সরি, 10 যোগ 10 সমান 20। এখানে এই যে এই দুইটা এক্স দ্বারা বোঝাচ্ছে এই 20। আচ্ছা, এটা আমরা একটু উপরের দিকে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই এক্স সমান 10 বোঝায় রোমান সংখ্যা, এবং দুইটা এক্স দ্বারা 10 যোগ 10 20 বোঝায়। কিন্তু আমরা যখন দশমিক সংখ্যা পদ্ধতির মধ্যে 1 0 2 0 বা এখানে 1 1 2 1 1 2 1 3 এগুলো পাশাপাশি লিখি, তখন কিন্তু এই দুইটার যোগফলকে বোঝায় না। এখানে একটু ভিন্ন নিয়ম রয়েছে। এই নিয়মে 10 লিখলে 1 আর 0 যোগ করে কিন্তু 1 বোঝাচ্ছে না। এই যে এই 10 এর মধ্যে আমরা যেরকম এখানে দুইটা x সমান 10 10 যোগ করে 20 বোঝাচ্ছে, 1 আর 0 যোগ করে কিন্তু 1 বোঝাচ্ছে না। তারা কিন্তু তখনও এইসব সংখ্যার নাম দেননি। তারা মানে যখন এগুলো আবিষ্কার হয়েছে তখন শুধু 0 থেকে 9 পর্যন্ত সংখ্যার নাম ছিল, কিন্তু এই সংখ্যাগুলোর কোনো নাম দেওয়া হয়নি। তারা বোঝালেন যে সবগুলো প্রতীক কতবার লিখেছি শুধু সেটা বোঝানোর জন্যই সংখ্যাটা বোঝাচ্ছি। অর্থাৎ এই প্রতীকগুলো কতবার লেখা হয়েছে এটা বোঝানোর জন্যই শুধু এই সংখ্যাগুলো ব্যবহার করা হয়েছিল প্রথমে। এভাবে কত পর্যন্ত লিখতে পারবো? আসো চলো আমরা একটু ভেবে দেখি। যে 9টি প্রতীক আছে সবগুলো যদি আমরা 2বার করে লিখি তাহলে আমরা 99 পর্যন্ত লিখতে পারবো। চলো আমরা একটু দেখে নিই। এই যে প্রথমে আসছে 9, তারপর 19, তারপর 29, তারপর 39, তারপর 49, তারপর 59, তারপর 69, তারপর 79, তারপর 89 এবং সর্বশেষ 99। এই সংখ্যাগুলো 2বার পুনরাবৃত্তি করে এর থেকে বড় সংখ্যা আমি আর লিখতে পারছি না। তাহলে আমাকে নতুন কিছু ভাবতে হবে। দেখো, এই যে এখানে আমি 0 দ্বারা বুঝিয়েছি, লেখাগুলো শেষ করেছি, এবং সর্বশেষ 90 দ্বারা কি বোঝাচ্ছে? 90 দ্বারা বোঝাচ্ছে এখানে 0 দ্বারা বোঝাচ্ছে যে আমি সংখ্যাগুলো লেখা শেষ করেছি, এবং 9 দ্বারা বোঝাচ্ছে 9 বার লেখা শেষ করেছি। এরপর আমি আবার 9 এর পর আবার সংখ্যাগুলোর পুনরাবৃত্তি করে 9 এর পর 1 লিখলাম, তারপর 2 লিখলাম, তারপর 3 লিখলাম, তারপর 4 লিখলাম, তারপর 5 লিখলাম, তারপর 6 লিখলাম, 7 লিখলাম, 8 লিখলাম, 9 এর পর একটা 9 লিখলাম। এই পর্যন্তই আমার 2বারের লেখার তালিকা সমাপ্ত হলো। এরপর আমরা যেরকম এই যে করে দেখাচ্ছি তোমাদেরকে, এখানে 0 থেকে 9 পর্যন্ত লেখার পর কি করেছিলাম? একটি 0 দিয়েছিলাম। এখন যেহেতু আমরা 2 অঙ্কের এই 2বার করে, মানে এখানে একবার লিখে তার উপর আবার 2বার করে লিখে সংখ্যাগুলো শেষ করেছি, এই জন্য আমি
দুইটা শূন্য দিতে পারি। দুইটা শূন্য। দুই অঙ্কের লেখা শেষ করেছি দেখে আমি দুইটা শূন্য দিব এবং কয়বার শেষ করেছি? একবার। এই জন্য দিব এক। দেখো তাহলে কিন্তু আমি 100 পেয়ে গেলাম। এখানে এই দুইটা শূন্য দ্বারা বোঝাচ্ছে যে আমি একটা অঙ্কের পর আর একটা অঙ্ক দিয়ে লেখাগুলো শেষ করেছি এবং এক দ্বারা বোঝাচ্ছে কয়বার শেষ করেছি? 10 বার। সরি। বা এটাকে আমরা আর এক ভাবেও ব্যাখ্যা করতে পারি। দেখো এখানে 90 দ্বারা বোঝাচ্ছে 9 বার শেষ করেছি এবং এই এখানে 10 দ্বারা বোঝাচ্ছে কি 10 বার শেষ করেছি। আমরা যদি 110 লিখি তাহলে বোঝাচ্ছে 11 বার শেষ করেছি। 11 বার কি শেষ করেছি? 0 থেকে 1 পর্যন্ত সংখ্যাগুলো লেখা। দেখো তোমাদের আরেকটু ভালোভাবে বুঝিয়ে দেই। এই যে 111, সরি আরেকটা টেক্সট বুক নিয়ে নিচ্ছি। এই যে 111, তারপর 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120। এখানে এই 11-র পরে আমি সংখ্যাগুলো 11-র পরে 1, 2, 3, দেখো এখানে 90 থেকে 100 পর্যন্ত অর্থাৎ সংখ্যাগুলো আমি 10 বার শেষ করেছি। এরপর 9-এর পর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর একবার লেখা হয়েছে অর্থাৎ 10 বার শেষ হয়েছে। এরপর যদি আমরা 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109 লিখি তাহলে 10-এর পর আবার একবার করে এই সংখ্যাগুলো লেখা শেষ হচ্ছে। তাহলে আমরা সংখ্যাগুলো শেষ করেছি দেখে একটা শূন্য দিব এবং কতবার শেষ করেছি 10 বারের পর? নিশ্চয়ই 11 বার। তাহলে দিব 11। দেখো আমার কিন্তু 110 চলে এসেছে। এভাবে তোমরা নিজেরা 1000 পর্যন্ত প্র্যাকটিস করলে তোমাদের কাছে ধারণাটি আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি আছে আমরা একটু দেখি। দেখো
এরপরে বলেছে এই ১০০ এর বাম পাশের এক কিন্তু দুই অঙ্কের সংখ্যার বাম পাশের সংখ্যাগুলো কয়বার লেখা হয়েছে তা প্রকাশ করেছে। অর্থাৎ দুই অঙ্কের সংখ্যার ডান পাশের সংখ্যাগুলো কি দিয়ে প্রকাশ করছে। এরপর এটি একটি নাম দিলেন। এরপর দুই অঙ্কের সংখ্যার বাম পাশের অঙ্কটিকে দশক এবং তিন অঙ্কের সংখ্যার অঙ্কটিকে শতক বলে নাম দেন। এই যে শতক এবং দশক, দুই অঙ্কের সংখ্যার বাম দিকে অর্থাৎ ১০-এর বাম দিকে যে এক আছে সেটি হচ্ছে দশক এবং ১০০-এর বাম দিকে যে এক আছে এটি হচ্ছে শতক। এবং তোমরা খেয়াল করো, এক, এখানে এক, ১০ এবং ১০০ একটি আরেকটি থেকে ১০ গুণ ১০ ১০ করে বাড়ছে। পুরা সংখ্যা পাতন করার পর ওনারা ব্যাপারটি খেয়াল করেন এবং এর থেকে একক, দশক, শতক পরবর্তীতে এটা এসেছে, যেটা তোমরা স্থানীয় মান নির্ণয়ের মধ্যে জানতে পারবে। এরপর কি আছে দেখা যাক। এখান থেকে একটি চমৎকার জিনিস উনি খেয়াল করলেন, আমি যদি সংখ্যাগুলোকে পাশাপাশি লিখতে থাকি এবং আমি এক স্থান থেকে আর এক স্থানে আসি তবে সংখ্যাটা ১০ গুণ বাড়ে। তোমাদেরকে আগেই দেখিয়েছি ১, ১০, ১০০, ১০০০ সবগুলো ১০ গুণ করে বাড়ছে। এখন কিন্তু আমরা শিখে ফেললাম ৩ সংখ্যায় আমি ৯৯ পর্যন্ত লিখতে পারবো, ২ সংখ্যা ৯৯৯ পর্যন্ত লিখতে পারবো। ২ সংখ্যায় যেমন আমরা লিখেছিলাম ৯৯, ৩ সংখ্যায় ৯৯৯, ৪ সংখ্যায় ৯৯৯৯, এরপর আরো আবার এক ঘর বামে বাড়বে। এভাবে যত স্থানের পরিবর্তন হবে ততবার ১০ গুণ হয়ে বাড়তে থাকবে। অর্থাৎ আমি ২ সংখ্যার অঙ্কগুলো শেষ করার পর আবার ১০ গুণ বেড়ে ১০০ হবে, ১০ এর সঙ্গে ১০ গুণ বেড়ে ১০০ হয়ে আবার অঙ্কগুলোর একইভাবে পুনরাবৃত্তি হতে থাকবে। এরপর ৯৯৯৯ পর্যন্ত লেখার পর আবার ১০০ এর সঙ্গে ১০ গুণ বাড়বে, অর্থাৎ ১০০০ হবে এবং ১০০০ হবে এবং এরপর ১০০০ থেকে আবার পুনরাবৃত্তি হয়ে ১, ২ হতে হতে এভাবে হতে হতে ৯৯৯৯ পর্যন্ত হবে। এরপর আবার ১০ গুণ বেড়ে কত হবে বলতো? ১০০০০ হবে। ১০০০০ হবে, এর পরবর্তীতে ১০০০০, ১, ১০০০০, ২ এভাবে বাড়তে থাকবে। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো এবং প্রত্যেকবার শেষ হওয়ার পরেই ১০ গুণ বর্ধিত হবে, অর্থাৎ একটা শূন্য বর্ধিত হবে। এভাবে গণনার চিন্তা থেকে আসলে দশমিক পদ্ধতিটা আসলো। প্রত্যেকবার স্থান পরিবর্তনে ১০ গুণ করে বেড়ে যাচ্ছে এবং এটি দশমিক সংখ্যা গণনা পদ্ধতি। আমাদের হাতের ১০টি আঙুল দিয়েও ০ থেকে ৯ পর্যন্ত এই ১০টি চিহ্ন বা প্রতীককে দেখানো বা প্রকাশ করা যায়। তাহলে আমরা এখান থেকে কি শিখতে পারলাম? আমরা এখান থেকে শিখতে পারলাম দশমিক সংখ্যা পদ্ধতিতে ১০টা চিহ্ন বা প্রতীক রয়েছে। বাংলায় এদের নাম অঙ্ক আর ইংলিশে এদের নাম ডিজিট। আমরা এই যে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যা দেখছি, ওরা নিজেরাই একটা কিছু প্রকাশ করে, অর্থাৎ ওদের দাম আছে। তবে এককভাবে ০ এর কোনো দাম বা মূল্য নেই। দেখো, তুমি যতগুলোই শূন্য লিখো না কেন, এই যে আমি অনেকগুলো শূন্য লিখলাম, কিন্তু এই শূন্য কিন্তু কোনো মান প্রকাশ করছে না, তাই না? এই জন্যই এখানে বলেছে এককভাবে ০ কোনো দাম বা মূল্য নেই, তাই শূন্যকে অন্য কোনো সংখ্যার সঙ্গে সর্বদা লিখতে হয়। এজন্য শূন্যকে বলা হয় সহকারী বা ইংরেজিতে
শূন্যকে বলা হয় সহকারী বা ইংলিশে অক্সিলারি। আর ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। এই যে সহকারী শূন্যকে বলা হয় সহকারী বা অক্সিলারি। আর ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলোকে বলা হয় সার্থক অঙ্ক বা ইংলিশে সিগনিফিকেন্ট ডিজিট। এটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। শূন্যকে বলা হয় সহকারী বা ইংলিশে অক্সিলারি এবং ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলোকে বলা হয় সার্থক অঙ্ক বা সিগনিফিকেন্ট ডিজিট, কারণ এগুলো নির্দিষ্ট মান রয়েছে। তবে শূন্যর কোনো নির্দিষ্ট মান নেই। কিন্তু এই যে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলোর মান রয়েছে। আমরা যদি এখানে একটা ১ লিখি অথবা এখানে একটা ১, ২, ৩, ৪, ৫ যাই লিখি, দেখো শূন্যগুলোর কিন্তু একটি মান চলে এসেছে। এজন্য এই যে আবার আরেকটু ভাবে তোমাদেরকে বোঝাই, এই যে ১ লিখলে ১ বোঝাচ্ছে। দেখো শূন্যকে বলা হচ্ছে সহকারী বা অক্সিলারি। এই যে এখানে একটা শূন্য মানেই এই ১ এর মান কিন্তু বেড়ে যাচ্ছে। আবার এই যে যতগুলো শূন্য যোগ করছি আমার ১ এর মান পরিবর্তন হচ্ছে। এই জন্য একে বলা হচ্ছে কি সহকারী বা অক্সিলারি। আমরা আগে রোমান সংখ্যার সময় সমান সংখ্যার কথার সময় বলেছিলাম এক্স এক্স বা এক্সি এভাবে পাশাপাশি সংখ্যা লেখাকে বলা হয় অঙ্কপাতন বা নিউমিরেশন। অঙ্কপাতন বা নিউমিরেশন। রোমান সংখ্যাগুলোর এক্স এক্স বা এক্সি এভাবে পাশাপাশি লেখাকে বলা হয় অঙ্কপাতন বা নিউমিরেশন। কোন সংখ্যা যদি আমরা লিখতে চাই তাহলে আমরা ০ থেকে ৯ এই চিহ্নগুলোকে একটি নির্দিষ্ট পদ্ধতিতে লিখব। যে পদ্ধতিতে প্রতিবার যখন সংখ্যাটা বাম দিকে আসবে তখন সেটা তার থেকে ১০ গুণ বেড়ে যাবে। অর্থাৎ কি বোঝাতে চেয়েছে চলো দেখি। একটি সংখ্যা ১২৩, কোনো সংখ্যা যদি একটি সংখ্যার বাম দিকে আসে তাহলে কি হবে ১০ গুণ বেড়ে যাবে। এখানে ৩টি অঙ্ক, ১২৩ এর মধ্যে ৩টি অঙ্ক আছে। ১২৩ এর সংখ্যাটির মধ্যে ৩টি অঙ্ক আছে। এই ৩টি অঙ্ককে ডান দিক থেকে বলা হচ্ছে একক, দশক এবং শতক। এককের ঘরে আছে ৩, দশকের ঘরে ২, শতকের ঘরে ১। প্রত্যেকটি সংখ্যা যখন বাম দিকে লেখা হয় তখন এটি ১০ গুণ করে বেড়ে যাবে। দেখো এখানে সর্বডান দিকে আছে ৩, অর্থাৎ ৩ এর সঙ্গে কিন্তু আমাদের কোনো গুণ হবে না। কিন্তু ৩ এর বাম দিকে আছে ২, তাহলে ২ এর সঙ্গে আমরা অবশ্যই ১০ গুণ করব। দেখো এখানে ১০ গুণ, তাহলে ২ গুণ ১০ কত হচ্ছে? ২ গুণ ২ গুণ ১০ সমান কত হচ্ছে? ২০। তাহলে এই ২ এর মান হচ্ছে ২০। এরপর আসছে এই দেখো আমাদের এই ২ এর বাম পাশে ১ আছে এবং এই ঘর এবং এই ঘরের জন্য ২টা ১০ আমরা গুণ করব। ১ গুণ ১০ একটা ঘরের জন্য এবং আরেকটা ঘরের জন্য ১০। এখানে আমি ২টা ১০ কেন নিয়েছি? কারণ ১ এর ডান দিকে আমার ২ ঘর আছে। ২ এর সঙ্গে একটা ১০ নিয়েছিলাম কারণ এখানে একটা
ঘর আছে। এখানে হচ্ছে আমার ১০০ এবং সর্বপ্রথম ছিল ৩ এবং ৩-এর ডান দিকে কোনো ঘর নেই, এই জন্য কোনো যোগ হবে না। ৩ ৩ই থাকবে। তাহলে ৩ সমান ৩। এবার এগুলো আমি যোগ করব। আমি কি পেয়েছি? ৩ যোগ ২০ যোগ ১০০ সমান ১২৩। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কোনো সংখ্যা যখন একটি সংখ্যার বাম দিকে লেখা হবে সবসময় সেই সংখ্যাটির সঙ্গে প্রত্যেক ঘরের জন্য ১০ যোগ হবে। ৩-এর বাম পাশে ২ অর্থাৎ ৩-এর ১ ঘর পরে ২ এইজন্য ১০ যোগ হয়েছে এবং ৩-এর ২ ঘর বাম দিকে ১ এইজন্য ১০ ১০ করে ২ ঘরের জন্য মোট ২০। ২টা ১০ গুণ হয়েছে, সরি। ১০ ১০ করে মোট ২টা ২ এর জন্য একটা ১০ গুণ হয়েছে এবং ১ এর জন্য ২ ঘরের জন্য মোট ২টা ১০ গুণ হয়েছে। এবং সবগুলো যোগ করে পরে আমরা ১২৩ পেয়েছি। তোমরা এভাবে নিজেরা প্র্যাকটিস করবে। এই যে এখানে দেখো, তোমাদের আমি যেটা দেখিয়েছি এখানে সেটাই দেখানো হয়েছে। এভাবে আমরা সংখ্যাগুলো লিখতে শুরু করলাম এবং লেখার ফলে কিন্তু আমরা দশমিক পদ্ধতি পেয়ে গেলাম। এরপরে আলোচনা করব কাগজের ভাঁজে লুকানো স্থানীয় মান। এই যে এখানে যে ১০ ১০ গুণ করেছি, একক, দশক, শতক বলা হচ্ছে, এগুলোকেই স্থানীয় মান বলা হয়। এর পরবর্তী ক্লাসে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আজকের সেশন তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই অনুসারে বাসায় প্র্যাকটিস করবে এবং এখানে যে একক কাজ এবং দলীয় কাজগুলো আছে এগুলো নিয়ে আমি আলাদা করে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।